দুনিয়াতে একটি বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়ার পর রিসোর্সের জন্য সব দেশ একে অপরের সাথে যুদ্ধ শুরু করে দেয়। আর পুরো দুনিয়ার মধ্যে নরওয়ে ছিল এমন একমাত্র জায়গা যেখানে ভাইরাসের কোনো প্রভাব পড়েনি। আর সেখানে থাকা ন্যাচারাল রিসোর্সের জন্য শুধু সেখানকার মানুষই সার্ভাইভ করতে পারছিল। তখন নরওয়ের প্রাইম মিনিস্টার ডেকান নরওয়ের চারদিকে বিশাল বিশাল দেয়াল বানিয়ে দেয়। আর ভেতরে শুধু তারাই থাকতে পারতো যারা আগে থেকেই সেখানকার নাগরিক ছিল, অথবা যাদের কাছে এমন কোনো স্পেশাল স্কিল ছিল যা ভাইরাসের প্রতিষেধক বানাতে সাহায্য করবে বা খাবারের সমস্যাকে কমাতে পারবে। সেখানকার সরকার এমন একটা এআই সিস্টেম তৈরি করে ফেলেছিল যা প্রতিদিন ইনফেক্টেড মানুষের ডাটা অ্যানালাইসিস করে নরওয়ে সরকারের কাছে রিপোর্ট দিত। এখন সেখানে একটা ফ্যাসিলিটিতে লিসা নামের একটি মেয়ে বায়োলজিস্ট হিসেবে কাজ করত। ফসল সম্পর্কে ভালো জ্ঞান থাকার কারণে তাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে রাখা হয়েছিল। কিছু খাবার উৎপাদিত হতো বিশাল গ্রিন হাউসে, আর কিছু খাবারের জন্য তারা পাশের সমুদ্র এলাকায় বড় বড় জাল ফেলে মাছ চাষ করত। আজ লিসা তার অফিসে গিয়ে একটা প্রেজেন্টেশন দিতে দিতে বলে যে তাদের গ্রিন হাউসের সংখ্যা বাড়ানো উচিত যাতে তারা বেশি খাবার উৎপাদন করতে পারে এবং মানুষজন মাংসের উপর অতটা নির্ভর না থাকে। তার কথা শুনে তার সিনিয়ররা খুব খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রজেক্টের পারমিশন দিয়ে দেয়। এতে লিজাও খুব খুশি হয়ে তার টিমের সঙ্গে মানচিত্রের জায়গা খুঁজতে শুরু করে যাতে তারা গ্রিন হাউস বানানোর জায়গা খুঁজতে পারে। ঠিক তখনই হঠাৎ তাদের কম্পিউটার সিস্টেমে ওয়ার্নিং অ্যালার্ম বাজতে থাকে, কারণ নরওয়ের ফিশিং ফার্মে কোনো সমস্যা দেখা গিয়েছে। এটা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ 7% খাদ্য ওই মাছ থেকেই আসতো। আর যদি ওখানে কোনো সমস্যা হয় তবে নরওয়েতে থাকা সবার জন্য বিশাল সমস্যা হয়ে যাবে। তখন লিজা তৎক্ষণাৎ ফিশিং ফার্মের কার্যক্রম দেখার চেষ্টা করে। তাতে সে জানতে পারে যে গত 3 দিন ধরে তারা কোনো ফিশিং কন্টেইনার সাপ্লাই করেনি, আর 3 দিন ধরে কোনো রিপোর্টও পাঠায়নি। এতে লিজা আরো চিন্তিত হয়ে ফার্মের ম্যানেজার জেমসকে কল করার চেষ্টা করে, কিন্তু জেমস তার কল সঙ্গে সঙ্গে কেটে দেয়। তাই লিজা তখন একটা ড্রোন ফিশ ফার্মের দিকে পাঠায়। ড্রোনে দেখে সবকিছু স্বাভাবিক লাগছিল, তাই ড্রোনের মাধ্যমে লিজা ম্যানেজারের সঙ্গে কথা বলতে চায়। সে এটা জিজ্ঞাসা করে যে সে কেন সিস্টেম বন্ধ রেখেছে আর ওখানে কোনো সমস্যা হয়েছে কিনা। শুরুতে ম্যানেজার লিজার ড্রোন পাঠানোর কারণে তার উপর রেগে যায়, কারণ সিকিউরিটি রিজনের জন্য সকল ড্রোন পাবলিক এবং আর্মির কাজের জন্য দেওয়া হয়েছিল যাতে তারা বর্ডার থেকে সন্ত্রাসীদের ওপর নজর রাখতে পারে। এরপরও লিজা ম্যানেজারের কাছ থেকে সেখানকার অবস্থা জানার চেষ্টা করছিল, কিন্তু ম্যানেজার কিছু বলার আগেই লিজার ড্রোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই একজন পুলিশ অফিসার তাদের অফিসে এসে হাজির হয়। তাকে দেখে লিজা তাকে বলে যে সম্ভবত ফিশ ফার্মের ম্যানেজার কোনো সমস্যায় আছে, তাই তাদের সেখানে গিয়ে দেখা উচিত। কিন্তু অফিসার এতে মানা করে দেয়, কারণ এমন চেক করার অনুমতি শুধু সিকিউরিটি মিনিস্টার, কোম্পানির হেড অথবা প্রাইম মিনিস্টারই দিতে পারে। আর লিজা তো শুধু সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করতো, তাই অফিসারকে এমন কিছু করতে বলার অধিকার তার ছিল না। এতে লিজা রেগে গিয়ে অফিসারকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অফিসার তার কোনো কথা না শুনে অফিস থেকে বেরিয়ে যায়। এটা দেখে লিজা চিন্তিত হয়ে আবার ফিশ ফার্মের ম্যানেজারকে কল করে। এবার ম্যানেজার কল ধরে বলে যে আসলে বাতাসের দিক বদলে যাওয়ার কারণে সমুদ্রের ঢেউ অন্যদিকে চলে গেছে, তাই তারা মাছ ধরতে পারছে না। কিন্তু এটাও ছিল একটা মিথ্যা কথা। আসলে ম্যানেজার রিয়েল টাইম মনিটরিং মেশিন বন্ধ করে রেখেছিল। লিজা যখন কারণ জিজ্ঞাসা করে, ম্যানেজার বলে তারা নাকি মাছগুলোকে ভাইরাস থেকে ডিসইনফেক্টেড রাখার জন্য কিছু ভ্যাকসিন দিচ্ছে, তাই মনিটরিং সিস্টেম বন্ধ রেখেছে। এতে লিজা কিছুটা বিশ্বাস করলেও বলে যে যদি কাল সকাল 6টার মধ্যে মনিটরিং সিস্টেম আবার চালু না হয় তবে সে তার বসের সঙ্গে কথা বলে কাউকে সেখানে চেকিং এর জন্য পাঠাবে। এটা শুনে ম্যানেজার চিন্তায় পড়ে যায়। এদিকে নরওয়ের বর্ডারে প্রচুর মানুষ ছিল যারা যে কোনো ভাবে ভেতরে ঢুকতে চাইছিল, কিন্তু আর্মি কেবল তাদেরকে ভেতরে নিচ্ছিল যারা মেডিকেল ফিল্ডে এক্সপার্ট অথবা বায়োলজিস্ট। তখন চার্লি নামের একজন বায়োলজিস্ট, যে কিছুটা জনপ্রিয় ছিল, তার স্ত্রী মায়া এবং সন্তানকে নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি পায়। তবে শহরের প্রবেশের আগেই তাদের কিছু পরীক্ষা হচ্ছিল। টেস্ট রিপোর্ট অনুযায়ী চার্লি এবং তার মেয়ে ভেতরে যেতে পারবে, কিন্তু মায়া বাইরে ছড়ানো ভাইরাসের ফার্স্ট স্টেজে ছিল, তাই তাকে ভেতরে নেওয়া যাবে না। এটা শুনে চার্লি আর মায়া দুজনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারা কিছু করার আগেই কয়েকজন আর্মি সদস্য এসে মায়াকে বর্ডারের বাইরে পাঠাতে শুরু করে। চার্লি তার স্ত্রীর সাথে থাকতে চায়, তাই সে দ্রুত নিজেও তার সঙ্গে বাইরে চলে আসে, কিন্তু তখন সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। ঠিক তখনই যখন তারা বর্ডার থেকে দূরে সরে যাচ্ছিল, একজন লোক তাদের কাছে এসে বলে যে যদি তোমরা আমাকে পার পার্সন 300 ক্রিপ্টো কয়েন দাও তাহলে আমি তোমাদেরকে বর্ডার পার করিয়ে দিতে পারবো। এটা শুনে চার্লির মাথায় একটা আইডিয়া আসে। যেহেতু তাদের সামনে আর কোনো উপায় ছিল না, চার্লি ঠিক করে যে সে নরমাল প্রসেসে তার সন্তানকে নিয়ে ভেতরে যাবে, আর মায়া স্মাগলারের সঙ্গে অন্য পথে ভেতরে ঢোকার চেষ্টা করবে। একইভাবে ভেতরে গিয়ে চার্লি ও মায়া আবার একত্রিত হবে। রাতে তারা স্মাগলারের কথা মতো এক জায়গায় পৌঁছায় যেখানে সে স্মাগলার আগেই উপস্থিত ছিল। চার্লি তাকে টাকা দেয়, আর স্মাগলার মায়াকে একটি ফোন দিয়ে বলে যে মায়া ভেতরে পৌঁছানো পর্যন্ত স্মাগলার এবং মায়ার সব কথাই এই ফোন থেকেই হবে। তারপর স্মাগলার মায়াকে একটি গাড়িতে তুলে দেয়, আর চার্লি অফিসিয়াল বাসে উঠে তার সন্তানকে নিয়ে নরওয়ের ভেতরে চলে যায়। এদিকে পরের দিন লিজা অপেক্ষা করছিল যে ম্যানেজার মনিটরিং সিস্টেম চালু করবে, কিন্তু সেটাও হয় না। তাই বাধ্য হয়ে লিজা একটি স্পিড বোট নিয়ে সোজা ফিশ ফার্মে পৌঁছে যায়। ম্যানেজার তাকে দেখে ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা
করে। সে বারবার বলে যে ভেতরে তার টিম ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং সেখানে সে গেলে লিজার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতই চেষ্টা করুক সে লিজাকে থামাতে পারেনি। লিজা ভেতরে ঢোকার পর যা দেখে তাতে তার হুশ উড়ে যায়, কারণ ভেতরে সব ওয়ার্কারই খুব আতঙ্কে ছিল। ফিশ ফার্মে থাকা সেই হ্যাজের সব মাছ এক অদ্ভুত অসুখে আক্রান্ত হয়েছিল। তাদের চোখ ও মুখ পুরো লাল আর ফুলকার কাছে কালো দাগ দেখা যাচ্ছিল। লিজা কিছুই বুঝে উঠতে না পারায় ম্যানেজার তাকে বলে যে ঠিক এই কারণেই আমি মনিটরিং সিস্টেম বন্ধ রেখেছিলাম। গত এক সপ্তাহ ধরে মাছগুলো খুব অসুস্থ আর এর আসল কারণ কেউই জানতে পারছে না। তাই আমি নিজেই ভ্যাকসিন বানানোর চেষ্টা করছি, কিন্তু ভ্যাকসিন তৈরি করতে আরো কিছুদিন বা সপ্তাহ লাগবে। কিন্তু লিজা এত সময় অপেক্ষা করতে পারবে না, তাই সে নিজেই মাছগুলোর ডিএনএ স্যাম্পল নিয়ে নেয়। লিজা মাছগুলোর ডিএনএ স্যাম্পল সঙ্গে নিয়ে নিজের ল্যাবে স্টাডি করতে লাগে। আসলে মাছগুলো একটি খুবই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং যদি কোনো মানুষ ইনফেক্টেড মাছ খেয়ে ফেলতো তবে সেই ভাইরাস মানুষের শরীরেও ছড়িয়ে পড়তো। এই ভাইরাস যদি মানুষের শরীরে যেত, শুরুতে মানুষের মাথা ব্যথা, কাশি এবং বমি হতো, কিন্তু যদি 2 দিনের মধ্যে ঠিকভাবে ট্রিটমেন্ট না পেত তাহলে সেই মানুষ মারা যেত। এই তথ্য জানার পর লিজার বস এবং বাকি সহকর্মীরাও ভয় পেয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা ছিল ভাইরাস পানি দিয়েও ছড়াচ্ছিল, অর্থাৎ একটি ফিশ ফার্মের পানি নষ্ট হলে তার সঙ্গে যুক্ত বাকি সব নেটসের পানিও নষ্ট হয়ে যেত এবং সেখান থেকেও মাছ ধরা অসম্ভব হয়ে পড়তো। ব্যাপারটি এত গুরুতর দেখে লিজা সঙ্গে সঙ্গে এই খবর প্রাইম মিনিস্টার ডেকানের কাছে পাঠিয়ে দেয়। তিনি তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে সব ফিশ ফার্ম বন্ধ করার নির্দেশ দেন এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশনকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন তৈরির জন্য বলেন। এদিকে ইনফেক্টেড মাছগুলোকে ফিশ ফার্মের ম্যানেজার পানির বাইরে নিয়ে ফেলেছিল, কিন্তু সেই ইনফেক্টেড মাছের একটা মৃত মাছ সমুদ্রের তীরে ভেসে আসে। সেটি একটি ইঁদুর খেয়ে ফেলে এবং তারপর ইঁদুরটি শহরের দিকে চলে যায়। অন্যদিকে ম্যানেজার নিজে 3 দিন পর মাছের সংক্রমণের ব্যাপারটি জানতে পারে, তাই তার আগের 3 দিনের স্টক বাজারে চলে গিয়েছিল। সেই স্টকের মাছ খেয়ে একটা মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে প্রচন্ড অসুস্থ হয়ে বমি করতে থাকে। তার বন্ধুরা ভয় পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে লিজার অফিসে সবাই চিন্তায় পড়ে যায় যে শহরের এত মানুষের পেট ভরবে কিভাবে, কারণ ফিশ ফার্মিং থেকে প্রায় 60% মানুষের জন্য খাদ্য সরবরাহ করা হতো। এখন ফিশ ফার্ম বন্ধ হওয়ায় খাবারের সংকট ভয়ানক হয়ে উঠেছে। তখন লিজা বলে, যদি আমরা এখন পর্যন্ত মজুত করে রাখা মাছ কিছুদিনের জন্য মার্কেটে আনি তবে সেই স্টক শেষ হতে প্রায় 5 মাস লাগবে। এই সময়ের মধ্যে আমরা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারবো। কথাটি যুক্ত হলেও লিজার বস রেগে যায়, কারণ ফ্রোজেন ফুড মার্কেটে আনার অনুমতি শুধু প্রাইম মিনিস্টারই দিতে পারেন। আর যদি প্রাইম মিনিস্টার লিজার রিপোর্টকে বিশ্বাস না করেন তাহলে তিনি এটা অনুমোদন করবেন না। তাই লিজা পাশাপাশি আরো কিছু পরিকল্পনা করতে শুরু করে। এদিকে রাতের মধ্যে চার্লিও নরওয়ে পৌঁছে যায়। সে তার স্ত্রীর অপেক্ষায় ছিল, কিন্তু মায়ার সেখানে পৌঁছাতে আরো 2 দিন সময় লাগবে। চার্লি অসাধারণ বায়োলজিস্ট হওয়ার কারণে পরের দিনে তাকে লিজার গ্রিন হাউসে চাকরি দিয়ে দেওয়া হয়। সেদিনের কাজ শেষ করে চার্লি সেই সমুদ্রের তীরে আসে যেখানে স্মাগলার মায়াকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও চার্লি কোনো বোট দেখতে পায় না। এদিকে স্মাগলার একটা ছোট মোটর বোট নিয়ে নরওয়ের বর্ডারের কাছে চলে আসে। সেখানে পৌঁছানোর আগেই সে বোটের মোটর বন্ধ করে দেয় এবং সব যাত্রীকে একটি করে বৈঠা ধরিয়ে দেয়, কারণ সেখানে অনেক সি মাইন্স বসানো ছিল। মোটর চললে সেগুলো ডিটেক্ট হয়ে যেতে পারত এবং একটু ভুল হলে সেগুলো ফেটে যেত। অবশেষে তারা কষ্ট করে এগিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন যখন আবার ইঞ্জিন চালু করে হঠাৎ পাশের একটা ক্যামেরায় তাদের ছবি ধরা পড়ে। তারপরই পুলিশের একটা ড্রোন সেখানে চলে আসে। ড্রোন দেখে সবাই ভয় পেয়ে যায়। পুলিশ বারবার ড্রোন থেকে বোটকে থামতে বলে, কিন্তু স্মাগলার বোট থামায় না। অবশেষে পুলিশরা ড্রোন থেকে ফায়ারিং শুরু করে। ফায়ারিং থেকে বাঁচতে গিয়ে বোট একটা পাথরে ধাক্কা খায় এবং সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পরীক্ষা করে ডাক্তাররা দেখে যে সব যাত্রী এক ধরনের ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত। কেউই কিছু বুঝতে পারছিল না। এদিকে একই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র একদিনে 100-তে পৌঁছে যায়। এটাই সেই ভাইরাস যা ইনফেক্টেড মাছ থেকে ছড়াচ্ছিল। মানুষ যখন ব্যাপারটা জানতে শুরু করে হেলথ মিনিস্ট্রি ঘোষণা দেয় যে বাইরে যাওয়া কমাতে হবে আর স্টোরড ফিশ দ্রুত ঘর থেকে ফেলে দিতে হবে। প্রাইম মিনিস্টার ডেক্কান পুরো নরওয়েতে লেভেল 1 এমার্জেন্সি ঘোষণা করেন, কিন্তু লিজা এখনো জানে না যে ভাইরাস থামাতে সে এত লড়াই করছে সেটা ইতিমধ্যে শহরে পৌঁছে গেছে। লিজা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সমুদ্রে এসেছে পানির স্যাম্পল সংগ্রহ করতে। সে জানতে চাইছিল যে ভাইরাস আসলে কোথা থেকে এলো। তার ধারণা ছিল হয়তো বর্ডারের বাইরে থেকে কোনো ইনফেক্টেড ফিশ নরওয়েতে ঢুকেছে অথবা সমুদ্রের পানিতে ভাইরাস জন্মেছে। কিন্তু ল্যাবে স্যাম্পল পরীক্ষা করতে লিজার মাথা ঘুরে যায়, কারণ ভাইরাস না তো পানিতে জন্মেছে না কোনো ফিশ এটাকে নিয়ে নরওয়েতে ঢুকেছে। এই ভাইরাসের উৎস ছিল অন্য কোথাও থেকে, যেটা অনেক চেষ্টা করার পরেও লিজা এখনো বুঝতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ লিজার চোখে প্রাইম মিনিস্টারের নিউজ পড়ে। সেটা দেখে সে বুঝে যায় যে বাইরের দুনিয়ার অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে আর এখানের অবস্থা তো আরো ভয়ঙ্কর হতে চলেছে। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে সেই ভয়ঙ্কর ভাইরাস শহরে পৌঁছে গেছে, যা সত্যি চিন্তার বিষয়। এদিকে কিছু কোস্টাল গার্ডস সমুদ্রের পানিতে নিচে 2টি ডেড বডি খুঁজে পায় যারা স্মাগলার ছিল। তাদের টেস্ট করার পর ডাক্তাররা জানতে পারে যে তাদের শরীরের ভেতরে ঠিক একই ভাইরাস আছে যেটা মাছের ভেতরে ছিল এবং সেই ভাইরাস এখন শহরে ছড়িয়ে পড়েছে। এখন এটা শুধু ডাক্তারদের ধারণা ছিল, কারণ এখনো কোনো এক্সপার্ট সেই বডির উপরে প্রপার টেস্ট করেনি। এদিকে ধীরে ধীরে কেস আরো বাড়তে থাকে। এই ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল
এটি প্রতি ঘন্টায় ডেভেলপ হচ্ছে। এই কারণে ডেকান সঙ্গে সঙ্গে লেভেল 2 এমার্জেন্সি ঘোষণা করে, যেখানে যদি কোনো এলাকায় ভাইরাসের কেস বেশি পাওয়া যেত তাহলে সেই এলাকা পুরোপুরি লকডাউন করে দেওয়া হতো এবং কাউকে বের হতে দেওয়া হতো না। এই নিউজ দেখার পরে লিজার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ এত পড়াশোনা করার পরেও সে আজ পর্যন্ত এমন কোনো ভাইরাস দেখেনি যা এত দ্রুত ডেভেলপ করে। তাই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে সে ফিশ ফার্মের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে ফার্মের বাইরে ওয়ার্কার অনেক পচা মাছ ডাস্টবিনে ফেলছিল। এটা লিজার একটু অদ্ভুত লাগে। তখন হঠাৎ কিছু ডক্টর ম্যানেজারকে একটি স্ট্রেচারে করে পুরো সিলপ্যাক অবস্থায় বাইরে নিয়ে আসে, কারণ ম্যানেজার নিজেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল এবং তার অবস্থা ছিল বাকিদের থেকে অনেক খারাপ। এই কারণেই ওয়ার্কাররা সবাই খুবই ব্যস্ত ছিল। এই সুযোগে লিজা ভেতর থেকে কয়েকদিন আগে সিসিটিভি ফুটেজ চুরি করে এবং নিজের অফিসে ফিরে আসে। কিন্তু সেখানে ফিরতেই সে আরেকটা খারাপ খবর শোনে। তাদের গ্রিন হাউসে থাকা সেই টমেটোতেও সেই ভাইরাস ছড়িয়ে পড়েছে, ফলে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু কেউ বুঝতে পারছিল না যে ভাইরাস গ্রিন হাউসে এলো কিভাবে। এদিকে সে নষ্ট হওয়া টমেটো প্রথমে চার্লি দেখেছিল, পরে লিজা তার সঙ্গে কথা বলে। চার্লি বলে যে আমার মতে কোনো ইনফেক্টেড প্রাণী এই ভাইরাসটা এখানে নিয়ে এসেছে, এজন্য সবার আগে আমাদের পুরো এলাকাটা ডিসইনফেক্ট করতে হবে আর সেই প্রাণীটিকে খুঁজে বের করতে হবে। সাথে সাথে সাম্প্রতিক সময় যত টমেটো তোলা হয়েছে সেগুলো আবার চেক করতে হবে। যদি এগুলোর মধ্যেও নষ্ট টমেটো পাওয়া যায় তাহলে সেগুলোর সাথে এই গ্রিন হাউসে থাকা পুরো ফসলটি পুড়িয়ে ফেলতে হবে। চার্লির এসব কথা শুনে লিজা বুঝে গেল যে চার্লি সত্যি খুব ভালো মানুষ, কারণ যেখানে লোকজন এমন সিচুয়েশনে নিজের লাভ খুঁজতে থাকে সেখানে চার্লি মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে পুরো গ্রিন হাউসই আগুনে পুড়িয়ে দিতে রাজি। এদিকে যতক্ষণ লিজা টমেটো নিয়ে রিসার্চ করছিল চার্লি ততক্ষণ অন্য কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই সে একটা আননোন নাম্বার থেকে মেসেজ পায়। সেটা দেখে চার্লির মনে হয় যে এটা নিশ্চয় মায়ের পাঠানো, যে হয়তো এখন পর্যন্ত সমুদ্র তীরে পৌঁছে গেছে। তাই চার্লি দ্রুত কাজ ফেলে সমুদ্রের তীরের দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় তার সঙ্গে দেখা হয় সে লোকদের, যে তার কাছ থেকে 300 ক্রিপ্টো কয়েন নিয়েছিল। সে চার্লিকে জানায় যে মায়ার বোটের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এটা শুনে চার্লির একই সাথে দুঃখ আর রাগ হয়। তবে সেই লোকটি প্রতিশ্রুতি দেয় যে সে যেভাবেই হোক চার্লির ওয়াইফকে হসপিটাল থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করবে, কিন্তু তার আগে চার্লিকে নরওয়ের একটা ভ্যাকসিন নিতে হবে যা বাইরে থেকে আসা লোকদের দেওয়া হয়। আর চার্লি যদি সেই ভ্যাকসিন না নেয় এবং অথরিটি যদি সেটা জানতে পারে তাহলে তারা চার্লিকে দেশ থেকে বের করে দেবে। চার্লি কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ এখানে আসার পর কেউ তাকে কোনো ভ্যাকসিন সম্পর্কে কিছুই বলেনি। কিন্তু চার্লি কিছু জিজ্ঞেস করার আগেই তারা জোর করে তাকে সেই ভ্যাকসিন দিয়ে দেয়। এদিকে হসপিটালে মায়া এবং তার সাথে ভর্তি হওয়া বাকি পেশেন্ট সবার অবস্থায় খারাপ হতে থাকে। কাশি, মাথা ঘোরা এইসবের সাথে শরীরে কালো দাগ বাড়তে শুরু করে। এরা দেখে ডাক্তাররা এতটাই ভয় পেয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে পুরো ফ্লোরকে সিল করে দেয় এবং কাউকে ঢুকতে নিষেধ করে। আসলে সে ভাইরাসের পাওয়ার ধীরে ধীরে এত দ্রুত বাড়ছিল যে কেউ তা কল্পনাও করেনি। এবং যেহেতু লিজা এই ভাইরাস সম্পর্কে সবাইকে জানিয়েছে তাই ডেক্কান নিজে লিজাকে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কাজ শুরু করতে বলে। আর ভাইরাস নিয়ে রিসার্চ করতে গিয়ে লিজা আরো ভয়ঙ্কর কিছু জানতে পারে। এই ভাইরাস শুধু রেড আইস ভাইরাস ছিল না, বরং তার থেকেও হাজার গুণে ভয়ঙ্কর ব্ল্যাক প্লেগো ভাইরাস, যেটার কারণে বহু শতাব্দী আগে ইউরোপে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। এবং তখন থেকে এই ভাইরাস মিউটেট হতে শুরু করে এবং এখন তা আগে থেকে 100 গুণ বেশি ভয়ঙ্কর হয়ে গেছে, যার ফলে ইনফেক্টেড হলে মাত্র 2 দিনের মধ্যে কারো মৃত্যু হতে পারে। এখন যেহেতু সমুদ্রে ওই 2 স্মাগলারের লাশ পাওয়া গিয়েছিল তারা সবাই মনে করেছিল যে তারা কোনোভাবে এই ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল। আর যখন তারা নরওয়ের বর্ডারের কাছে এসেছিল তখন সি মাইন্সের কারণে তারা মারা গিয়েছে আর তাদের বডি ঢেউয়ের সাথে সাথে ফিশ ফার্মের কাছে চলে এসেছে। আর সেই কারণেই মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এই জন্য ডেক্কান পুরো নরওয়েতে রেড অ্যালার্ট সহ কারফিউ ঘোষণা করে, যার ফলে যেসব মানুষ আগে সরকারি কাজে বাইরে যেত তাদেরও বাইরে যাওয়ার অনুমতি ছিল না। পাশাপাশি ডেক্কান আরো সিদ্ধান্ত নেয় যে যাদের কাছে নরওয়ের সিটিজেনশিপ নেই তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে, যদিও তাদের স্কিল দেখে তাদের হায়ার করা হয়েছিল। ডেক্কান এমনটা করেছিল কারণ বাইরে তখন ওয়ার শুরু হয়েছিল। তখন সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য এনে সংরক্ষণ করে রেখেছিল, যা নরওয়ের পপুলেশন অনুযায়ী 1 বছরের জন্য যথেষ্ট ছিল। এদিকে যখন ডেক্কানের প্রেস কনফারেন্স চলছিল ঠিক তখনই হসপিটালের পেশেন্টদের অবস্থা আরো খারাপ হতে থাকে, তারা কাশতে কাশতে মারা যাচ্ছিল। এদিকে লিজা অনেক কিছু ঠিকমতো বুঝতে পারছিল না, তাই প্রথমে সে টমেটোর ওই গ্রিন হাউসে গিয়ে পুরো জায়গাটা খুঁজে দেখে। সেখানে সে ওই মৃত ইঁদুরটা খুঁজে পায় যে সমুদ্রের ধারে ইনফেক্টেড মাছকে শহরে ঢুকেছিল। এটা দেখে লিজার মনে হয় যে সম্ভবত ওই ইঁদুরের কারণে গ্রিন হাউসে ডেঞ্জারাস ভাইরাসটি ঢুকেছে। কিন্তু যখন লিজা ইঁদুরটির পেট কেটে দেখে ভেতরে শুধু মৃত মাছটির মাংস ছিল, মানে ইঁদুরটি কখনোই টমেটোসকে ছুঁয়ে দেখেনি। তাহলে টমেটোগুলো ইনফেক্টেড হলো কিভাবে? ঠিক এই কথাটাই লিজার মাথায় ঢুকছিল না। তখনই তার কাছে এক অপরিচিত লোকের পাঠানো একটা খাম আসে। খাম খুলতেই সে দেখতে পায় একটা সেফ হাউসের চাবি, একটা পাসওয়ার্ড এবং একটি অ্যাড্রেস লেখা। এগুলো দেখতে শুরুতে লিজা কিছু বুঝতে পারে না, কিন্তু যখন সে খামে লেখা অ্যাড্রেসে যায় তখন সে একটা সুটকেস পায়। সুটকেসের ভেতরে অনেকগুলো হার্ড ড্রাইভ ছিল। এসব নিয়ে লিজা ফিরে এসে একের পর এক প্লে করতে শুরু করে। সেসব ভিডিও দেখি লিজা পুরোপুরি শকড হয়ে যায়। কিন্তু ভিডিওতে সে কি দেখেছিল এবং এই ভিডিওর মাধ্যমে কি ভাইরাসের আসল রহস্য জানা যাবে? আর আপনার কি মনে হয় সেই লোকেরা চার্লিকে ঠিক কি ইনজেক্ট করেছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো লিজা কি এই ডেঞ্জারাস ভাইরাসের অ্যান্টিডোট খুঁজে পাবে? এইসব প্রশ্নের উত্তর আমি আপনাদের সেকেন্ড পার্টে দেব।